গভর্নমেন্ট স্কুল ডোমকল সাব ডিভিশনে যে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তাতে আমি নিবিড় কৃষ্ণ ঘোষ, চক ইসলামপুর শ্রীকৃষ্ণ চম্পালাল মাহেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি ভৌত বিজ্ঞান ক্লাস নিচ্ছি। আজকে আমরা আলোচনা করব হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি এই বিষয় নিয়ে। তো হাইড্রোজেন সালফাইড আমরা যারা উচ্চ মাধ্যমিক স্কুলে সায়েন্স নিয়ে পড়ানো হয় সেখানে ল্যাবরেটরির পাশ দিয়ে গেলে অনেক সময় একটা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস আমরা দেখতে পাই। এই গ্যাসটা হলো হাইড্রোজেন সালফাইড। আবার অনেক সময় বিট নুনে খুব সবসময় যে হয় এমন নয়, একটুখানি লেবু দিলে একটা গন্ধ পাওয়া যায় হাইড্রোজেন সালফাইডের। এমনিতে আমরা এই গ্যাসটাকে বলছি পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। এই অগ্নুৎপাত যখন হয় কিছু কিছু অগ্নুৎপাতের সময় এই গ্যাসটাকে আমরা পাই, এই গ্যাসের গন্ধটা আমরা পাই। আবার কিছু ভারী উষ্ণ প্রস্রবণে আবার শীতল প্রস্রবণের ক্ষেত্রেও আমরা পাই। আর আমাদের যে জলা ড্রেনেজ সিস্টেম, যেটাকে আমরা সিওয়েজ সিস্টেম বলি, এই সিওয়েজ সিস্টেমটা যদি অ্যানিয়রিক মানে বায়ুর উপস্থিতিতে নয়, এরকমভাবে যখন এই পচনটা হয় তখনও আমরা হাইড্রোজেন সালফাইডটা পাই। আর আমরা পেটের মধ্যে আমাদের বিভিন্ন রকমের উৎসেচক আছে। এই উৎসেচকের সাহায্যে আমরা দেখি পেটের খাবারগুলো হজম হয়, তাই না? তো আমরা যখন এই সালফাইড যুক্ত প্রোটিন কিছু গ্রহণ করি তখনও কিন্তু অনেক সময় গ্যাসীয় পদার্থ হিসেবে হাইড্রোজেন সালফাইড খুব অল্প পরিমাণে হলেও এটা আমরা বেরিয়ে যেতে পারি। তো এই গেল হাইড্রোজেন সালফাইড। তো আমরা এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে নিয়ে যখন আলোচনা করব তখন আমরা দেখব যে বিজ্ঞানী সিলে, কার্ল উইলহেলম সিলে, কার্ল উইলহেলম সিলের ছবিটা একবার তোমাদের প্রথমে দেখাতে চাই। কার্ল উইলহেলম সিলে 1977 সালে এই গ্যাসটা আবিষ্কার করেছিলেন। এইটা হলো সিলে ছবি, এই যে দেখছো বিজ্ঞানী সিলে 1977 সালে এই গ্যাসটাকে আবিষ্কার করেছিলেন এবং এই গ্যাসের যে গঠন কাঠামো সেইটা উনি কিন্তু দিয়েছিলেন যে এই যে সালফার, তার সঙ্গে একটা হাইড্রোজেন, দুদিকে দুটো হাইড্রোজেন আছে, দুটো ইলেকট্রন জোড় আছে। আসলে এটা এক ধরনের সুষম সমতলী চতুষ্ফলক তো হতে পারে না। তো আমরা দেখি যে দুটো ইলেকট্রন এইখানে দুটো এখানে দুটো এইভাবে থাকে এবং এই কোণটা হওয়ার কথা ছিল 109°28', কিন্তু ইলেকট্রন জোড় দুটো ওখানে থাকার জন্য আমরা দেখব যে এই কোণটা 92.1° হবে আর 133.6 অ্যাংস্ট্রম এই বাহুটা হবে। তো আমরা বিজ্ঞানী সিলের পেট্রাস জ্যাকোবাস কিপসের ছবি এখানে এসেছে। এই ছবিটা পরে আমরা আলোচনা করব। তো কিপসের ছবি, কিপস যেহেতু কিপ যন্ত্র আবিষ্কার করেছিলেন সেই জন্য এই কিপসের ছবিটা আমরা তোমাদেরকে দেখাবো। আমরা এবারে একটু দেখব সিলের ছবিটা। এরপরে একটা ছবি আমরা দেখব বিজ্ঞানের ছবি সিলের। সেই ছবিটা থেকে আমরা বুঝতে পারবো এই যে সেলে, কার্ল সেলে, জেকব সেলে, তাহলে এই সেলে আমাদের এই ছবিটা থেকে আমরা উনি যে হাইড্রোজেন সালফাইড গ্যাসের গঠন কাঠামোটা দিয়েছিলেন সেটা দেখালাম। এবার ছবিটা এই মুহূর্তে আর দরকার নেই, তোমরা দেখেছো। আমরা এবারে গ্যাসের প্রস্তুতিতে চলে আসবো। গ্যাসের প্রস্তুতি মানে কি? আমরা একটা লবণ নেব। কি লবণ নেব? ফেরাস সালফাইড লবণ। এই ফেরাস সালফাইড এই লবণটার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড 1:1, মানে এটা এক ভাগ এটা এক ভাগ, এটাকে আমরা মেশাবো। মেশালে কি তৈরি হবে না ফেরাস সালফেট তৈরি হবে, খুব সহজ বিক্রিয়া। আর তার সঙ্গে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হবে। এবার এই গ্যাসটাকে আমরা কিভাবে সংগ্রহ করব? এখানে দেখো এই গোটা গোটাগুলো হাইড্রোজেন ফেরাস সালফাইডের লবণ দেওয়া আছে আর একটা উল বোতলতে রাখা হয়েছে। এই উল বোতলটাকে বায়ু বিরুদ্ধভাবে রাখা হয়েছে, কেননা হাইড্রোজেন সালফাইড গ্যাসটা মানুষের পক্ষে খুবই ক্ষতিকর। মানে 100 ppm যদি হাইড্রোজেন সালফাইড আমাদের মধ্যে আসে তাহলে কিন্তু আমাদের মৃত্যু হতে পারে এবং একদম। আর 5 থেকে 10 ppm এর মধ্যে বিভিন্ন রকম মাথা যন্ত্রণা আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব।
ফলে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা তৈরি করার সময় বায়ু নিরুদ্ধ করা হবে। বায়ু নিরুদ্ধ মানে এই গ্যাসটা কোনোভাবে বাতাস বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যেতে না পারে। এইভাবে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে সংগ্রহ করব। খুবই সিম্পল একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে। কিন্তু তার পাশে দেখো তোমাদের আরেকটা ভিডিও দেখাই, সেখানে এই ছবিটা তোমরা দেখবে। সেই যেহেতু ওইটাই দেখানো যাচ্ছে কিভাবে, সেই ভিডিওটা একটু তোমরা দেখবে। তো এইভাবে যখন আমরা গ্যাসটা নেব, এইখানে হাইড্রোজেন সালফাইডকে বায়ুকে সরিয়ে কিন্তু আসছে, কেননা হাইড্রোজেন সালফাইড বাতাসের থেকে ভারী, বাষ্প ঘনত্ব হলো 17, গড় বাষ্প ঘনত্ব 17। তাহলে আমরা দেখব যে হাইড্রোজেন সালফাইডটা কিভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয় তার একটা ছোট্ট ছবি তোমরা দেখো। যন্ত্রপাতি অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, কিভাবে করা হচ্ছে দেখতে থাকো। ছোট্ট, বেশিক্ষণ লাগবে না। এখানে দেখো একই রকম ভাবে এই ছবিটাই একটা রাউন্ড গোলতল ফ্লাক্স আছে। গোলতল ফ্লাক্স এটা, এখানে বুনসেন বার্নার দিয়ে এটা কিসের ছবি? হাইড্রোজেন। এখানে হিট করা হয়েছে সোডিয়াম আয়রন সালফাইড দিয়ে, কিন্তু আমরা এখানে হিট করিনি, আমরা অ্যাসিড দিয়েছি। তো যাই হোক, এখানে একটা ডেলিভারি টিউব আছে, এখান দিয়ে আমরা গ্যাস জারে এটা আমরা বার করছি। আমরা কিন্তু এখানে তাপ দেব না, আমরা যেহেতু টিস্যু ফানেল আছে, রাউন্ড মতো ফ্লাস্ক আছে, এখানে উত্তাপ দিয়েছে এই কারণে যে তুমি সোডিয়াম সালফাইড উত্তাপ দিয়েও হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করা যায়। আমরা যেহেতু অ্যাসিড দিয়েছি এখানে, সেই জন্য আমরা উত্তাপ দেব না। ঠিক আছে, এইটা গেল তোমাদের মানে পরীক্ষার ব্যবস্থাপনাটা দেখানোর জন্য আমরা এটা করেছি। আর এটা নেভানো আছে, বার্নারটা নেভানো আছে। ঠিক আছে, এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড বার্নার দিলে খুব তাড়াতাড়ি গ্যাসটা উৎপন্ন হবে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছি। ঠিক আছে, এই পর্যন্ত থাক। এবার আমরা একদম বিক্রিয়াতে চলে আসছি। ভিডিওটা অফ করে দিচ্ছি। এরপরে যে জায়গাটায় তোমাদের আসবো, যে হাইড্রোজেন সালফাইডের বললাম বাষ্প ঘনত্ব হলো 17, গড় বাষ্প ঘনত্ব 17, বায়ু বাষ্প ঘনত্ব কত? 14.4। তাহলে বায়ু থেকে ভারী, ফলে বায়ুকে আমরা সরিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে সংগ্রহ করব। বায়ুকে উপরের দিকে সরিয়ে দেবো, দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা সংগ্রহ করব। এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে শুষ্ক করার জন্য আমরা ফসফরাস পেন্টঅক্সাইড ব্যবহার করি। আমি যদি এইখানে এই অ্যারেঞ্জমেন্টটা দিতাম যে এই নলটা এখানে ঢুকলো, এটা বেরিয়ে আবার তারপরে গ্যাস জারে আসতো, তাহলে এর মধ্যে যে জলীয় বাষ্পটা থাকতো সেটা এই ফসফরাস পেন্টঅক্সাইড দিয়ে শোষণ করা যেত। আমরা ফসফরাস পেন্টঅক্সাইড দিয়ে কেন হাইড্রোজেন সালফাইড শুষ্ক করব? কেননা ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম অক্সাইড ক্ষার, ক্যালসিয়াম অক্সাইডটা হলো ক্ষারীয় পদার্থ, ফলে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে তার বিক্রিয়া হবে, ফলে সেটা আমরা ব্যবহার করতে পারবো না। এই যে বিক্রিয়াটা আমরা দেখলাম, এখানে একটা পাশাপাশি প্রশ্ন আসতে পারে যে নাইট্রিক অ্যাসিড, ঘন নাইট্রিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি, ঘন নাইট্রিক অ্যাসিড হলো HNO3, তার সঙ্গে যদি আমি ফেরাস সালফেট দিই, তাহলে কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাসটা তৈরি হবে। কি তৈরি হবে? H2S তৈরি হবে আর ফেরাস নাইট্রেট তৈরি হবে। কিন্তু ফেরাস নাইট্রেট তৈরি হবে মানে দুটো নাইট্রিক অ্যাসিড থাকলে দুটো লাভ। কিন্তু এই নাইট্রিক অ্যাসিড আবার ঘন আছে, ঘন থাকে কি হয়? বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়, জল তৈরি হয় আর জায়মান অক্সিজেন তৈরি হয়। জায়মান অক্সিজেন তৈরি হয়। 6টা হাইড্রোজেন ছিল, তাহলে এখানে 4 আর 2 এর 6, 4 হতে গেলে এখানে 2 লাগবে। এবার কি এই জায়মান অক্সিজেনটা কি করবে না হাইড্রোজেন সালফাইডের সঙ্গে আবার এই জায়মান অক্সিজেনটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে কি তৈরি করবে? জল তৈরি করবে, H2O তৈরি করবে প্লাস সালফার তৈরি করবে। তিনটে যোগ যদি করি তাহলে কি দাঁড়ায় না FeS প্লাস 4HNO3 তৈরি হলো কি FeNO3 টুয়াইস, আর কি তৈরি হলো 2NO2 প্লাস 2H2O। 2 কেন? এখানে একটা আছে আর এখানে একটা আছে, আর সালফার। তাহলে আমরা ঘন নাইট্রিক অ্যাসিডকে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারবো না। একই রকম ভাবে যদি আমি ঘন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, ফেরাস সালফাইডের সঙ্গে ঘন সালফিউরিক অ্যাসিড যদি ব্যবহার করি H2SO4, তাহলে আমরা দেখব যে ফেরাস সালফেট তৈরি হবে, সালফার ডাইঅক্সাইড
গ্রাফাইট তৈরি হবে, সালফার তৈরি হবে আর জল তৈরি হবে। তাহলে এখানে দুটো নেব, কেন কি এখানে একটা সালফার ডাইঅক্সাইড ভেঙে গিয়ে জার্মান অক্সিজেন তৈরি করেছিল, সেই জার্মান হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে সালফার তৈরি করেছিল। তাহলে আমি টোটাল জল পাবো কটা? জল দুটো পাবো। এই হলো বিক্রিয়াটা। তাহলে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড কেন হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে ব্যবহার করা যায় না, এই বিষয়টা তোমাদের আমি বললাম। তাহলে হাইড্রোজেন সালফাইড আমরা কিভাবে প্রস্তুত করব তার ধাপগুলো আরেকবার ঝালিয়ে নিই। সেটা হলো যে আমরা এখানে দেখো হাইড্রোজেন সালফাইডের মধ্যে অশুদ্ধ হিসেবে কি আছে? হাইড্রোজেন আছে, জল আছে আর অ্যাসিড বাষ্প আছে। আরেকটা বিষয়, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছি এই জন্য যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী মানে বাতাসের সঙ্গে মিশে যায়, সেই জন্য আমরা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড পছন্দ করব না। আমরা ব্যবহার করব সালফিউরিক অ্যাসিড, তবু তার মধ্যে কিছু অ্যাসিড বাষ্প থাকবে। কি করব তাহলে? বিশুদ্ধ করার জন্য আমরা এটাকে সোডিয়াম সালফাইডের উপর দিয়ে পাঠাবো। তাহলে কি হবে? এর মধ্যে কি কি ছিল? হাইড্রোজেন ছিল। আর কেন হাইড্রোজেন ছিল না? এই প্যারাসালফাইডের মধ্যে কিছুটা জিঙ্ক থেকে যায়, সেই জিঙ্কটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, সেটা আগে আর জানো তোমরা। এবার কি হবে? সোডিয়াম সালফাইডের সঙ্গে এই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে অ্যাসিডের সঙ্গে, অ্যাসিডের সঙ্গে বাষ্পের সঙ্গে বিক্রিয়া করলে সোডিয়াম সালফাইড থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা বেরোবে। তাহলে বাকি পড়ে রইল কি না? হাইড্রোজেন সালফাইড, জল আর জলীয় বাষ্প। ফসফরাস পেন্টঅক্সাইড দিয়ে পাঠালে হাইড্রোজেন সালফাইড থেকে জলটা সরে যাবে। তাহলে পড়ে রইবে কি না? হাইড্রোজেন সালফাইড আর হাইড্রোজেন। এইটাকে আমরা কঠিন শুষ্ক বরফ বা কঠিন শুষ্ক বরফের মধ্যে দিয়ে পাঠাবো, কঠিন বরফ কার্বন ডাই অক্সাইডের মধ্যে দিয়ে। এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাতে হাইড্রোজেন সালফাইডটা তরলে পরিণত হবে। তরলে পরিণত হলে বাকি যেটা থাকবে সেটা গ্যাস, হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে যাবে। এবার এই তরলটাকে আমরা যদি সংগ্রহ করি, তাহলে আমরা এই তরলটাকে সংগ্রহ করলে সাধারণ হাইড্রোজেন সালফাইডের বিশুদ্ধ হাইড্রোজেন সালফাইড গ্যাসটা আমরা পাবো। এই মোটামুটি গেল হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রস্তুতি, এবং এইখানে আমরা ফেরাস সালফাইডের দ্রবণ দিয়ে করলাম। কিন্তু এখানে বিষয় যেটা আছে সেটা হলো যে আমরা ল্যাবরেটরিতে যখন হাইড্রোজেন সালফাইড তৈরি করি, তখন এই হাইড্রোজেন সালফাইডটা তো অনেক কাজে লাগে। আমরা কি করি না, বিজ্ঞানী কিপস, সেই বিজ্ঞানী কিপসের ছবিটা এবার তোমাদের দেখাবো, এবং কিপ যন্ত্রের ছবিটা আমরা তোমাদের দেখাবো। আমি এই জায়গাগুলো যেহেতু তোমাদের হয়ে গেছে, আমি একটু মুছে দিই, নিশ্চয়ই মুছে দিই, কারণ এটা তোমাদের যদি মনে হয় তোমরা আবার দেখে নেবে উল্টো দিকে। এই জায়গাটায় তোমরা এই বিক্রিয়াগুলো লিখতে খাতায় লিখে নেবে, এখান থেকে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো তৈরি করবে। এবার আমরা বিজ্ঞানী কিপসের যে ছবিটা আগে দেখিয়েছিলাম আর একবার দেখে নেব। সেই বিজ্ঞানী কিপস এই যে যন্ত্রটা আবিষ্কার করেছিলেন, সেই যন্ত্রটা হলো কিপসের যন্ত্র। আমি তবু একবার বলে দিই, এই যে লম্বা জিনিসটা দেখছো এটা খোলা যায়, এইখানে এই খুলে আমি এখানে হাইড্রোজেন সালফাইডটা দেব। হাইড্রোজেন সালফাইডটা দেওয়ার পরে কি হবে না, এই ফেরাস সালফাইডটা দেব। ফেরাস সালফাইডটা দেওয়ার পর ইলেকট্রিসিটি ফানেলকে এয়ার টাইট করব, করে তার মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করব। এইটা এই পর্যন্ত অ্যাসিডটা থাকবে, কারণ এয়ার টাইট করা আছে। যদি আমি এটা খুলে দিই, অ্যাসিডটা নিচে নেমে আসবে। এখানে একটা নল আছে, এই নলটা এখানে আনতে হবে, এখান দিয়ে একটা বেরোবে, এখানে একটা গ্যাস বেরোনোর নল আছে। এইখানে এই নলটাকে আমরা খুলে দিলে, বায়ুর চাপটা দিলে এখানে এই অ্যাসিডটা যে উপরে আসবে, উপরে উঠে আসবে অ্যাসিডটা, এবং উঠে এসে এখানকার সংস্পর্শে আসবে, এবং সংস্পর্শে আসার পর বিক্রিয়া হবে। আবার বন্ধ করে দিলে এই বাতাস, যেটা হাইড্রোজেন সালফাইড তৈরি হয়েছিল, সেই বাতাসটা এই ফেরাস সালফাইডের উপর চাপ দেবে, দিয়ে আবার উপরে উঠে চলে যাবে, এখানে এই পাত্রে এসে জমা হবে। এই হলো বিষয়। আমরা এই কিপস যন্ত্রের যিনি আবিষ্কারক, জেকব কিপস, তার ছবিটা আমরা একবার দেখব। এসো দেখি। এটা হলো কিপ যন্ত্র। এখানে দেখছো হাইড্রোজেন সালফাইড রাখা আছে। এবার এই মুখটা যখন খুলে দেবো, এই মুখটা খুলে দেওয়ার পরে কি হবে না, এই অ্যাসিডটা এইখানে চলে আসবে, এই পাত্র থেকে এইখানে চলে আসবে, বাইরের বায়ুচাপে এইখানে যখন চলে আসবে বিক্রিয়া শুরু হবে। আবার বিক্রিয়া বন্ধ করতে গেলে কি করবো না, এটাকে ঘুরি নবটা বন্ধ করে দেবো। নবটা বন্ধ করে দিলে এখানকার যে বাতাস থাকবে সেটা অ্যাসিডের উপর চাপ দেবে, দিয়ে অ্যাসিডটা আবার এই উপরে চলে যাবে, দিয়ে ফেরাস সালফাইডের সঙ্গে অ্যাসিডের সংযোগ বিচ্ছিন্ন হবে। এবার আমরা বিজ্ঞানিক ছবিটা দেখি।
এটা হলো পেট্রাস কিপসের ছবি। তিনি আসলে নেদারল্যান্ডের লোক ছিলেন এবং 1944 সালে তিনি এমনিতে একটা ফার্মাসিস্টে কাজ করতেন এবং তার পাশাপাশি তিনি বিভিন্ন যন্ত্রপাতির কাজ করতেন, যন্ত্রপাতি বানানোর কাজ করতেন এবং রসায়নবিদ ছিলেন। এবং এইটা জেকবস কিপস, এই যে যন্ত্রটা আমরা ছবিতে দেখলাম, সেই ছবিতে যে যন্ত্রটা দেখলাম সেই ছবিটা আমরা দেখেছি। বিষয়টা হলো যে এই নেদারল্যান্ড, এখন যেটাকে বলি আমরা জার্মানি, সেই নেদারল্যান্ডের বাসিন্দা ছিলেন কিপস। এবং আমরা দেখেছি যে লাইডেন মিউজিয়ামে বোরেহেভ বলে একটা জায়গা আছে, সেইখানে তিনি এই ওনার বানানো যে কিপ যন্ত্রটা, সেই কিপ যন্ত্রটা কিন্তু রাখা আছে। তাহলে আমরা জেকব পেট্রাস কিপসের যে ছবি সেটা দেখলাম এবং কিপসের বানানো যে কিপ যন্ত্র সেটা আমরা দেখলাম। এই পর্যন্ত। এরপরে আমি তোমাদের যে জায়গাটা বলবো সেটা হলো যে হাইড্রোজেন সালফাইড, যেটা আমি বলছিলাম, এইটা কিন্তু ভীষণভাবে ভয়ানক একটা গ্যাস। ভয়ানক গ্যাস মানে এই গ্যাসটার লিথাল ডোজ বলা হয় এলডি। 600 ppm যদি 30 মিনিট কোনো মানুষের সংস্পর্শে থাকে সেই মানুষটা মারা যাবে। 800 ppm যদি থাকে 5 মিনিটে সেই মানুষটা কিন্তু মারা যাবে। ফলে হাইড্রোজেন সালফাইড হলো একটা ভয়ানক পয়জনাস গ্যাস। এই গ্যাসটা সম্পর্কে আমাদের খুব সাবধানে থাকতে হবে এবং এইটা আমরা যখন ধর্মপট নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে, তখন এগুলো নিয়ে আবার বিস্তারিত করব। আজকে এই পর্যন্ত আমরা হাইড্রোজেন সালফাইড প্রস্তুতি করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা এই ভিডিওগুলো আরো বন্ধুদের মধ্যে শেয়ার করবে।